experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। অন্য সময় হলে লীনা কয়েকটা কথা শুনিয়ে দিত, নিজের সাথে তো নিয়ে যেতই না। তবে এই মুহূর্তে তর্ক করে লাভ নেই, দোহার সাথে থাকলে তার সুবিধাই হবে। লীনা ঠিক আছে বলে উপরে চলে গেল, একটি চিঠি লিখে তাহরিয়ানের কক্ষে রেখে আসলো। যাওয়ার আগে সায়রার কক্ষে চলে এসেছে। লীনা তার অসুস্থতার কথা জানিয়ে বলল, আশা করছি খুব শীঘ্রই তোমার পরিবারের কাছে ফিরে যাবে। ভাইয়া তোমাকে নিরাপদভাবে পৌঁছে দেবে। সায়রা আর কিছু বলেনি। সায়রা কোথায় যাবে? সে তো কিছুই চেনে না। লীনা আর দোহাকেই তার চেনা। কোথায় আশ্রয় খুঁজবে সে? লীনা আর দোহা চলে গেছে। সায়রা ব্যাগ থেকে মোবাইলটা বের করে সময় দেখার জন্য। তবে সে ভুলেই গিয়েছিল মোবাইলে যে সময়টা ভবিষ্যতের নিয়মে চলছে। সায়রা ফোনটা লুকিয়ে রাখলো, এখানে কেউ তার ফোনটা দেখলে সন্দেহ করবে। সায়রা তার নিজের রুম থেকে বেরিয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়ালো। সায়রার রুমটা দোতলার একদম শেষ প্রান্তে, মাঝখানে সিঁড়ি এবং সিঁড়ির দুই পাশে দুটি চারটি কক্ষ। বাড়িটা বেশ পুরনো এবং রুমগুলো তুলনামূলক ছোট। সায়রা নিচে নামে। নিচে এক পাশে রান্নাঘর এবং অপর পাশে অনেক রকমের বই দিয়ে সাজানো শেলফ, বলতে গেলে ছোটোখাটো একটি লাইব্রেরি। সেখানে একটি কাঠের ঘড়ি রাখা। সায়রা তাকিয়ে দেখলো বিকেল 4:22। সায়রা ভাবতে লাগলো, এতক্ষণ সে বাড়িতে একা রইল। এমন সময় বাড়ির সদর দরজায় কড়া নাড়ার শব্দ পায় সায়রা। সায়রা কিছুটা ভয় পায়। সে এ বাড়িতে একা, তার মাঝে সে এখানে কাউকে চেনে না। সে তো এই সময়ের মানুষই নয়। সায়রা শুকনো ঢোক গিলে দরজার সামনে যায়। দরজার সামনে দাঁড়িয়ে ভাবছিল দরজাটা কি খুলবে নাকি খুলবে না। সায়রার নজর পড়ে দরজায় থাকা ছিদ্রপথে। সায়রা তৎক্ষণাৎ সেখান দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করে। বাইরে চেনা কারো অবয়ব দেখে কিছুটা স্বস্তি পায় সায়রা। সাথে সাথেই দরজা খুলে দেয়। তাহরিয়ান সায়রার দিকেই তাকিয়ে আছে। সায়রা কিছুটা দূরে সরে দাঁড়ায়। তাহরিয়ান দরজা আটকিয়ে একবার সায়রার দিকে তাকিয়ে উপরে চলে যায়। সায়রা সেদিকে লক্ষ্য করে ডক্টর কিম তাহরিয়ানকে কেমন বিধ্বস্ত লাগছে। তার বাদামি আঁখিদ্বয় লাল বর্ণ ধারণ করেছে। চুলগুলো কেমন এলোমেলো, যা সায়রার হৃদয়টাকেও অগোছালো করে দিচ্ছে। তাহরিয়ানকে এই অবস্থা দেখে তার অস্থিরতা কাজ করছে, কিন্তু কেন? নিজেকে নিজে প্রশ্ন করেও কোনো উত্তর পায় না সায়রা। সায়রা বেশ বুঝতে পারছিল তাহরিয়ানের হাঁটতে অসুবিধা হচ্ছিল। সায়রা কিছু না ভেবেই তাহরিয়ানের পিছু পিছু যায় কি হয়েছে তা জানতে। তাহরিয়ানের কক্ষের দরজার সামনে দাঁড়িয়ে আছে সায়রা। দরজা খোলা, তবে তাহরিয়ান কক্ষে নেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সায়রা তাহরিয়ানকে দেখতে পায়। তাহরিয়ান টেবিল থেকে একটি শিশি তুলে নিয়ে বিছানায় এসে বসলো। সে তার পা উপরে তুলতেই সায়রার হৃদস্পন্দন যেন থেমে গেল। তাহরিয়ানের পায়ের নিচটায় পুরা দাগ। সায়রার অস্থির অনুভব করছে। সায়রা দ্রুত কক্ষে প্রবেশ করে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? পা পুড়লো কি করে? সায়রাকে অনাকাঙ্ক্ষিতভাবে নিজের কক্ষে দেখে কিছুটা বিস্মিত হয় তাহরিয়ান। তবে তেমন একটা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না তাহরিয়ানের মাঝে। তাহরিয়ান বিছানা থেকে উঠে দাঁড়ায়। মাফ করো, আজকেও তোমাকে পৌঁছে দিতে পারলাম না, একটু ব্যস্ততার মাঝে ছিলাম। আমি আগামীকাল অবশ্যই তোমাকে পরিবারের নিকট পৌঁছে দিয়ে আসবো। সায়রার কেন যেন রাগ হলো। সে একটা প্রশ্ন করছে আর সামনে দাঁড়িয়ে থাকা লোকটা খুব সহজেই এড়িয়ে গেল। সায়রা তাহরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে নিয়ে ভাবতে হবে না, আগে নিজেকে নিয়ে ভাবুন। কিভাবে আঘাত পেয়েছেন আপনি? তাহরিয়ানের দাঁড়িয়ে থাকতে হবে, কষ্ট হচ্ছে। সে বসে পড়ল বিছানায়। সায়রা এখনও তাহরিয়ানের দিকেই তাকিয়ে আছে, তার প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায়। পাশে শহরে একটি ক্যাম্পে আগুন লেগেছিল, সেখানে একটি বাচ্চা মেয়ে আটকে গিয়েছিল। তাকে উদ্ধার করার সময় একটি জ্বলন্ত কাঠের অংশ পায়ে পড়েছিল, সেখান থেকেই আঘাত পেয়েছি। সায়রার চট করে মনে পড়ল এখন তো কোরিয়াতে যুদ্ধ চলছে। সায়রা নিঃশব্দে নিঃশ্বাস ফেলল। তাহরিয়ানের হাত থেকে মলমের শিশিটা নিয়ে তার পা স্পর্শ করলো। তাহরিয়ান অবাক হচ্ছে, কিন্তু কিছু বলছে না। সায়রা একবার তাহরিয়ানের দিকে তাকায়। তাহরিয়ান আগে থেকেই তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। সায়রা চোখ নামিয়ে নেয়। এই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। কেন এই অদ্ভুত অনুভূতি হচ্ছে তার? সায়রা চলে যেতে নিলেই তাহরিয়ান তাকে থামায়। তোমার সাথে আমার কিছু কথা আছে।
সায়রা মাথা ঘুরিয়ে তাকায়। তোমার নাম? সায়রা শান্ত স্বরে উত্তর দেয়, সায়রা, আমি সায়রা। তাহারিয়ান সায়রার দিকে তাকিয়ে বলে, তোমার পরিবারের ঠিকানা? আর সেদিন আঘাত কি করে পেয়েছিলে? কে করেছে এসব? সায়রা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে, সে কি বলবে ভেবে পাচ্ছে না। তাহারিয়ান ভ্রু উঁচু করে ইশারায় আবার জিজ্ঞেস করে। সায়রা কিছুক্ষণ সময় নিয়ে বলে, আমার আমার কেউ নেই। তাহারিয়ান কপাল কুঁচকে তাকায়। সায়রা আবার বলে, আমি আসলে জানি না আমার সাথে কে এসব করেছে। তাহারিয়ান সায়রার ভাবমূর্তি বোঝার চেষ্টা করে বলে, তোমার ঠিকানা? সায়রা এখন কি বলবে, সব কিছু গুলিয়ে যাচ্ছে তার। কি হলো? সায়রা শুকনো ঢোক গিলে বলে, আমি কিছু জানি না, আমি সত্যিই কিছু জানি না। তাহারিয়ান অবাক হলো, কেউ তার নিজের ঠিকানাটাও জানে না, এটা হতে পারে? তাহারিয়ানের কেমন একটা সন্দেহ হচ্ছে। তাহারিয়ান চট করে বিছানা থেকে উঠে সায়রার সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বলে, সত্যি করে বলো, তুমি কোনো গুপ্তচর নও তো? সায়রা দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে না করে। সে তো এখন সত্যিটাও বলতে পারবে না, আর বললেও কেউ বিশ্বাস করবে না। সায়রার চোখ টলমল করছে পানিতে। তাহারিয়ান কিছুটা পিছিয়ে গেল। বিশ্বাস করুন, আমি কোনো গুপ্তচর নয়। আমি আপনাদের ক্ষতি করতে আসিনি। আমি আগামীকালকেই চলে যাব। সায়রার কল্পনা মিশ্রিত কণ্ঠস্বরে তাহারিয়ানের বুকে মোচড় দিয়ে উঠল। তাহারিয়ান তার চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। আমি কখনোই একটি ব্যক্তিকে এই রকম পরিস্থিতিতে একা ছাড়তে পারবো না। তোমার যদি নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে সমস্যা থাকে তাহলে বলার প্রয়োজন নেই। আমি সকলের সমস্যাকেই সম্মান করি, আর এই মুহূর্তে বাইরের পরিস্থিতিটাও তোমার জন্য ভালো নয়। সায়রা চোখ টিপটিপ করে তাকিয়ে রইল। ডক্টর কিম তাহরিয়ান। সায়রার মুখে তার নিজের নামের ডাকটা শুনে বিস্মিত হলো তাহারিয়ান। সে তো এই মেয়েকে তার সম্পর্কে কিছু বলেনি। তাহারিয়ান পুনরায় সায়রার দিকে ফিরল। তুমি আমার নাম জানলে কি করে? সায়রা মাথা নিচু করে নিল, জড়ানো গলায় বলল, দয়া করে আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করবেন না। আমি এখন কিছুই বলতে পারবো না, আর বললেও হয়তো আপনি বিশ্বাস করবেন না। তাহারিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে সায়রাকে পর্যবেক্ষণ করে বলল, বিশ্বাসযোগ্য হলে কেন বিশ্বাস করব না? সায়রা আগের ন্যায় মাথা নিচু করে বলল, বিশ্বাসযোগ্য নয় বলেই তো বলতে পারছি না। আমাকে আমাকে একটু সাহায্য করবেন। বিশ্বাস করুন, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। আমি এখানকার কিছুই চিনি না। তাহারিয়ান কৌতূহলী হয়ে প্রশ্ন করল। এখানকার কিছুই চেনো না মানে? সায়রা তাহারিয়ানের দিকে তাকিয়ে রিনরিনিয়ে বলল, আমি আমি আমার বাবা মার খোঁজে এসেছি। তারা কোরিয়াতেই আছে, তবে এখানকার কিছুই আমি চিনি না। এমনকি তারা কোথায় আছে তাও আমি জানি না। আমি শুধু তাদের খুঁজে পেতে চাই। তাহারিয়ান সায়রার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠস্বরে বলল, আগামীকাল আমি তোমাকে পুলিশের নিকট দিয়ে আসবো। আশা করছি তারা তোমার মা বাবাকে নিশ্চয়ই খুঁজে বের করবে। না, কেন? দয়া করে আমাকে পুলিশের কাছে দেবেন না। আমি বলছি তো, আমার কথা কেউ বিশ্বাস করবে না। এই মহাবিশ্বের কেউ বিশ্বাস করবে না আমাকে, কেউ না। তাহারিয়ান সায়রার সামনে এসে দাঁড়ালো। সায়রার হাতে একটি ওষুধ দিয়ে বলল, কে বিশ্বাস করলো আর কে করলো না সেটা আমার জানা নেই। আমি তোমাকে বিশ্বাস করি। সায়রা অবাক নয়নে তাহারিয়ানের দিকে তাকালো। সায়রাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তাহারিয়ান শান্ত স্বরে বলল, এই গোটা সময়ে বিশ্ব অস্তিত্ব তোমার অচেনা অজানা, কারণ তুমি ভবিষ্যৎ থেকে এসেছো, তাই তো? সায়রা এবার আরও অবাক হয়। তাহারিয়ান কি করে জানলো? আপনি আপনি কি করে জানলেন? তোমার লেখা ডায়েরির একটি অংশ থেকে। সায়রা বিস্মিত হয়ে তাকালো তাহারিয়ানের দিকে আর ভাবতে লাগলো গত রাতের কথা। গত রাতে সায়রা তার ডায়েরিতে লিখেছিল, আমি কি করে আমার বাবা মাকে খুঁজে পাবো? এই সময় সব কিছুই আমার অজানা। কেউ কি আমাকে সাহায্য করবে? কি করে করবে? কেউ তো আমাকে বিশ্বাসই করবে না যে আমি ভবিষ্যৎ থেকে এসেছি। কেনই বা বিশ্বাস করবে এই অবিশ্বাস্য ঘটনা? কিন্তু এটাই যে সত্যি। আমি কাউকে সম্পূর্ণ সত্যটা বলতে পারবো না। কেউ কি নেই যে আমাকে বিশ্বাস করবে? একটি পাতায় এটুকু লিখে ছিঁড়ে ফেলে দেয় বাইরে। কে জানতো এই কাগজটা তাহারিয়ানের হাতে পড়বে? সে তো ছাদ থেকে তার বাড়ির পেছনের পুকুরটার দিকেই ফেলেছিল। তাহলে এই কাগজটার সম্পর্কে জানলো কি করে? সায়রা এসব ভাবছিল, তার মাঝেই তাহারিয়ান বলে উঠল,
তুমি বলতে না চাইলে আমি কিছু জানতে চাইবো না, তবে তুমি যে ভবিষ্যৎ থেকে এসেছো এটা প্রথমে বিশ্বাস না করলেও এখন আমি বিশ্বাস করি। সায়রা নিষ্প্রভ চাহনি নিক্ষেপ করে তাহারিয়ানের দিকে। আপনি কাগজটা কি করে পেলেন, আর বিশ্বাসযোগ্য কেন মনে হলো? তাহারিয়ান আগের ন্যায় শান্ত কণ্ঠস্বরে বলে, আমার অনিদ্রা আছে, তাই প্রায় রাতে আমি এই পুকুরের সামনে বসে থাকি। গত রাতেও আমি ওখানেই ছিলাম, আর কাগজটাও ভাগ্যক্রমে আমার সামনেই এসে পড়েছিল। সায়রা অবাক হলো। আর তোমার ব্যাগে থাকা ওই বিশেষ যন্ত্রটা আমার নজরে পড়েছে আজ সকালে। এরকম অদ্ভুত যন্ত্র আমি দেখিনি, তাই তোমার লেখাগুলোকে বিশ্বাসযোগ্য লেগেছিল। সে যাই হোক, কেন এবং কি হয়েছে তা আমার জানা নেই। আশা করছি তুমি ভালো উদ্দেশ্যে এখানে এসেছো এবং তাতে সফল হবে। সায়রা এক দৃষ্টিতে তাকিয়েই আছে তাহারিয়ানের দিকে। কি অসাধারণ একটি মানুষ! তার বদলে অন্য কেউ হলে কি বিশ্বাস করত? কখনোই না। এসব ভেবে সায়রার ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। আমার পাশে থাকবেন? তাহারিয়ান ভরকে যায় সায়রার এইরকম আকস্মিক কথায়। আমি ভেবেছিলাম কেউ আমাকে বিশ্বাস করবে না, তবে আপনি করেছেন। আপনি ছাড়া আমি কাউকে এখানে বিশ্বাস করতে পারবো না। আমাকে বিশ্বাস করার কারণ? অদ্ভুত এক যোগসূত্র। তাহারিয়ান হাসে, তবে তা সবার অগোচরে, যা সে নিজে ছাড়া কেউ দেখতে পাবে না। এটাই তার বিশেষত্ব। থাকবেন তো? সায়রা হাত বাড়িয়ে দেয় তাহারিয়ানের নিকট। তাহারিয়ান হাত বাড়ায় না, তবে চোখ দিয়ে ইশারা করে বলে, হ্যাঁ সে থাকবে। কেন থাকবে তা তার জানা নেই। সে শুধু জানে সে সায়রার পাশে থাকবে। সায়রা মুচকি হাসে। সে শুধু বইয়ে পড়েছিল ডক্টর কিম তাহারিয়ানের ব্যক্তিত্ব ও মনুষ্যত্বের কথা, আর আজ তা তার নিজের চোখে দেখেছে। এই মানুষটা সাধারণ হয়েও কেন অসাধারণ লাগছে তার কাছে। সায়রা হৃৎপিণ্ডের কিছু অংশে অদ্ভুত এই অনুভূতির দহন সম্পর্কে সে নিজেও বিভ্রান্ত। নিজের কক্ষে গুটিসুটি মেরে বসে আছে সায়রা। এই মুহূর্তে তার প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে। বাড়িতে কেউ না থাকায় সারা দিন খাওয়া হয়নি, আর তার এখন তাহারিয়ানকে বলতেও অস্বস্তি লাগছে। এমন সময় সায়রার কক্ষের দরজায় টোকা পড়ে। সায়রা তাড়াহুড়ো করে দরজা খোলে। দরজার সামনে তাহারিয়ান দাঁড়িয়ে আছে। তাকে দেখে সায়রা মনে মনে একটা কথাই বলল, এত গরমের মাঝেও এভাবে কালো স্যুট পরে থাকার কোনো মানে হয়? সায়রার ভাবনা কাটে তাহারিয়ানের শীতল কণ্ঠে। নিচে এসো, খাবার তৈরি হয়েছে। সায়রা চমকালো। তাহারিয়ান তার জন্য খাবার তৈরি করেছে। ভাবতেই অদ্ভুত এক ভালো লাগা কাজ করলো সায়রার। শুনছো? সায়রার ঘোর কাটলো। একটু হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ। সায়রা আর তাহারিয়ান নিচে চলে আসলো। তাহারিয়ান সায়রাকে চেয়ারে বসতে বলে খাবার নিয়ে আসলো। সায়রার অস্বস্তি আরও বেড়ে গেল। একটা মানুষ তার জন্য এত কিছু করছে, আর সে শুধু বসে বসে দেখছে। তাহারিয়ান খাবারটা সায়রাকে দিয়ে ড্রয়িং রুমে চলে গেল। সায়রা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। তাহারিয়ান কিছু কাগজপত্র নিয়ে কাজ করছে। সায়রা খাবার না খেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহারিয়ানকে দেখছিল। সেদিকে তাহারিয়ানের চোখ পড়তেই সে কাজে মনোযোগ রেখেই গম্ভীর কণ্ঠে বলে, খাচ্ছ না কেন? সায়রা তার নিজের হাত কচলাতে কচলাতে বলল, না না, মানে আপনি আপনি খাবেন না? তাহারিয়ান মাথা তুলে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থাকে। তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি কাজ শেষ করে খেয়ে নেব। তাহারিয়ান আবার নিজের কাজে মনোনিবেশ করলো। সায়রা আর কিছু বলল না। খাবার টেবিল আর রান্নাঘর পাশাপাশি, তাই সম্পূর্ণটাই সায়রা পর্যবেক্ষণ করতে পারছে। সায়রা ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারে রান্নাঘরে আর কোনো খাবার নেই। তাহলে তাহারিয়ান খাবে কি? সায়রা পিছন ফিরে এক পলক তাহারিয়ানকে দেখলো, তারপর খাবারের ঢাকনা উঠালো। সায়রা তেমন একটা কোরিয়ান খাবার খায়নি। তাদের বাড়িতে তো যে যা খেতে চাইতো তাই রান্না করা হতো, তবে খাবারটা খুব লোভনীয় লাগছে সায়রার কাছে। সায়রা আরেকটা প্লেট নিয়ে নিজের প্লেট থেকে অর্ধেক খাবার রেখে দিল। এক চামচ মুখে দিতেই সায়রা সেখানেই স্তব্ধ হয়ে গেল। খাবারটা শুধু দেখতে সুস্বাদু নয়, খেতেও সুস্বাদু। সায়রা মনে মনে তাহারিয়ানের রান্নার বেশ প্রশংসা করলো। সায়রা খাবারটা শেষ করে কিছু না বলে উপরে চলে গেল, তবে কেউ একজন যে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে তা খেয়াল করলো না সায়রা। সায়রা চলে যাওয়ার পর খাবার টেবিল এবং প্লেটগুলো পরিষ্কার করার জন্য তাহারিয়ান টেবিলের কাছে আসে, তবে সায়রা আগে থেকে সব পরিষ্কার করে রেখে গেছে। তাহারিয়ানের দৃষ্টি পড়ে ঢেকে রাখা প্লেটটার দিকে। তাহারিয়ান ঢাকনা উঁচু করতেই কপাল কুঁচকে নেয়।
তাহারিয়ান বেশ ভালোই বুঝতে পারে সায়রা তার জন্যই খাবারটা রেখে গিয়েছে, কিন্তু তার তো রাতে খাবার খাওয়ার অভ্যাস নেই। তাহারিয়ান মনে মনে ভাবে, একদিন অভ্যাসের পরিবর্তন হলে তেমন একটা ক্ষতি হবে না। তাহারিয়ান হাসে, তবে সেই হাসিটা তার মুখোদয়ে প্রতিক্রিয়া ফেলে না। সব কাগজপত্র ও কাজ গুছিয়ে নিজের কক্ষের দিকে পা বাড়ায় তাহারিয়ান। যাওয়ার পর একবার তাকায় সায়রার কক্ষের দিকে। তার কক্ষের দরজা খোলা। নিজের কক্ষের কাছে যেতেই দেখে সায়রা দরজার সামনে দাঁড়িয়ে উকি ঝুঁকি মারছে। এখানে কি করছো? তাহারিয়ানের গম্ভীর কণ্ঠস্বর কানে আসতেই ভয় পেয়ে যায় সায়রা। দ্রুত পেছনে তাকিয়ে নিজের বুকে নিজেই থুতু দেয়। সায়রার এমন কাণ্ডে তাহারিয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। সায়রা নিজের হাতে থাকা কাগজটা তাহারিয়ানকে দিয়ে বলে, আমি এভাবে কেউ কথা বলে? আর একটু হলে তো মরেই যেতাম। তাহারিয়ান সেদিকে পাত্তা না দিয়ে কাগজটা খুলল। তার বাড়ি থেকে আসা চিঠি। লিনা যাওয়ার সময় চিঠিটা সায়রাকে দিয়ে গিয়েছিল তার ভাইকে দেওয়ার জন্য। তাহারিয়ান চিঠিটা পড়ে নিজের কাছেই রেখে দিল। সায়রা সেখানেই দাঁড়িয়ে তাহারিয়ানের সব কিছু পর্যবেক্ষণ করছিল। তাহারিয়ান কিছু না বলে সায়রাকে পাশ কাটিয়ে নিজের ঘরে চলে গেল। সায়রার কিছুটা খারাপ লাগলো, তবুও স্মিত হেসে ছাদে চলে গেল। গোটা মহাবিশ্ব যখন শান্ত ঘুমন্ত পুরীতে পরিণত হয়, তখন কিছু মানুষ তাদের অস্তিত্ব খুঁজে পায় এই অন্ধকারে। সায়রা নিজের ফোনটা নিয়ে ছাদে বসে আছে। সে জানে এই মুহূর্তে তার ফোন দিয়ে যোগাযোগ করা সম্ভব নয়, তবুও তার দাদুর নাম্বারে কল করার চেষ্টা করলো। তাতে অবশ্য কাজ হলো না। এখন রাত 12টা। 2 ঘন্টা যাবৎ এখানে বসে আছে সায়রা। সময় যেন কাটছেই না। হঠাৎ কোথাও একটা থেকে মিষ্টি কণ্ঠস্বরে গানের সুর ভেসে আসলো সায়রার কানে। সায়রা বোঝার চেষ্টা করলো কে গান গাইছে, তাও আবার বাংলা গান। এখানে বাঙালি বলতে তো শুধু সেই। সায়রা চোখ বন্ধ করে নিল। পুরুষালী গভীর কণ্ঠস্বরে সায়রা হারিয়ে যাচ্ছে অন্য এক জগতে। সায়রার চোখ খোলার ইচ্ছে করল না। এই শান্ত পরিবেশে মিষ্টি স্বরের প্রতিধ্বনিতে সম্পূর্ণ পরিবেশ আলাদা এক রূপ ধারণ করেছে। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। সায়রা অনুভব করছিল কারো গভীর কণ্ঠস্বরে গাওয়া গান। গানটি থেমে যেতেই সায়রা চোখ বন্ধ রেখে স্মিত হেসে গুনগুন করে গাইতে লাগলো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। সায়রা চট করে চোখ খুলল। ছাদ থেকে তাড়াহুড়ো করে নেমে বাড়ির পেছনে থাকা পুকুরের কাছে চলে গেল। তার সন্দেহ ঠিক হয়েছে। সায়রা দূরে দাঁড়িয়ে রইল, ফিস ফিস করে বলল, কি অদ্ভুত এক যোগসূত্র, তাই না? মহাবিশ্বের কি এক ইচ্ছে, কি এক সৌন্দর্য। দুজন আলাদা সময়ের দুটি মানুষ, অথচ কত সাদৃশ্য। আমার না খুব হিংসে হচ্ছে সেই নারীকে, যে নারী আপনাকে পাবে। আসলে কি পাবে? আচ্ছা, সৃষ্টিকর্তা কেন এই মানুষগুলোকে নিয়ে নেয়? থাকুক না বেঁচে দীর্ঘ সময়, কি এমন ক্ষতি হতো তাতে? গল্পের রাজকুমার ছেলেদের তো সুন্দর হতে নেই ডাক্তার সাহেব, নজর লেগে যায়। নজর জিনিসটা খুব খারাপ। এই যে পূর্ণিমার উজ্জ্বল চন্দ্র যেমন নজর দিচ্ছে আপনার দিকে, আমার কেন এমন অনুভূতি হচ্ছে? কি হচ্ছে এসব? কেন সৃষ্টি করছে এই অদ্ভুত রকম জগতের, যেখানে সব মিথ্যে, সব কল্পনা? সায়রার হাস্যজল চোখ থেকে অশ্রু গলিয়ে পড়ল কপল বেয়ে। অদ্ভুত এই দহনে সে তো পড়তে চায় না। তাহারিয়ান এখনো চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর সায়রা দূর থেকে দাঁড়িয়ে দেখছে তাকে।